বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের করা মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। Closer to India, Bangladesh, the subcontinent, we've seen a lot of political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. যে তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য, এটি আসলে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা তার প্রতিফলন কিনা, কি মনে করেন? আরে আয় শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। আরে আয় শেখ হাসিনার সৈনিক। বাহ, চমৎকার এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিশ্ববিদ্যালয় দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া। আরে আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। অবশেষে প্রকাশে এলো বাংলাদেশ নিয়ে আমেরিকার উদ্বেগের কারণ। জানা গেল যে কারণে মার্কিন গোয়েন্দা প্রধানের বাংলাদেশ নিয়ে এত উদ্বেগ। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh. সম্ভবত একই বলে কাটা দিয়ে কাটা তোলা। যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামিক খেলাফত এই টাইপের একটা কি বলছে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে, 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসেছে। শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনিও আপনার তলায় যেতে কি একটা পথ মনে করে অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে। দেখতে পারেন তুলসী একবার তাকালেন রোমালের দিকে, তারপর বললেন আপনি কি চান? শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি ফিরতে চাই দেশে। তুলসী এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন কবে ফিরতে চান? শেখ হাসিনা সাথে সাথে বলে উঠলেন যদি বলেন হাসিনাকে ফিরতে হবে দেশে আমি রাজি। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন, এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের সরকারের জন্য সেটা আরো বড় বিপদের খবর হতে পারে। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ ইউনূস আপনার বিচারকে দাঁড় করায় এবং সেখান থেকে সরে যাওয়া ফাঁসি হচ্ছে। এই প্রথম নোবেল লরিয়েট আমি বলে রেখে দিলাম, আপনারা দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় দিয়ে, এই প্রথম নোবেল লরিয়েট যিনি ফাঁসিতে চলবেন। আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে। এই চক্রান্তে জাল ছেড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল, আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পাতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চেয়ার রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম, তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। Aloha, namaste, jai Shri Krishna. তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় বাংলাদেশে। গতকাল তিনি এনডিটিভির সাথে বাংলাদেশের তথাকথিত সন্ত্রাসবাদ এবং ইসলামী খেলাফতের উত্থান জাতীয় কথাবার্তা বলেছেন, সেটা নিয়ে আজ সকালে আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরে আয় শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। আরে আয় শেখ হাসিনার সৈনিক। বাহ, চমৎকার এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিশ্ববিদ্যালয় দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া। আরে আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। বাহ, চমৎকার এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিশ্ববিদ্যালয় দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া। আসসালামু আলাইকুম। তুলসী গ্যাবার্ড, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যা করতে পারে নাই তুলসী গ্যাবার্ড সেটা কইরা দিছে। শেখ হাসিনার মুখে হাসি ফুটাইছে, নিশ্চয়ই উনি হাসতেছে, খুশি। আওয়ামী লীগের বুঝছেন ঘরে ঘরে তো খুশির বন্যা বয়ে যাইতেছে, কারণ 26 তারিখে আবার আসবে, এটা ওনাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে। এর মধ্যে তুলসী গ্যাবার্ড বইলা ফেলাইছে বাংলাদেশে জঙ্গির উত্থান হইতেছে। কারণ কি জানেন, ওই যে স্যাটেলাইট থেকে যখন দেখে না বাংলাদেশকে, ইদানিং বেশি টুপি দেখা যায়, সাদা সাদা টুপি দেখা যায়, তো ওই জন্য মনে হয় সব জঙ্গি ঘোরাফেরা করতেছে। টুপি দেখলে এটা বলতে ইচ্ছা করে যারা হিন্দু, বিশেষ করে আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত ধারণা এটা, কারণ একমাত্র ভারতেই দেখলাম গত 7 মাস না গত 54 বছর যাবৎ একই কথা বইলা যেতেছে, বাংলাদেশে জঙ্গি বাহিনীর উত্থান, এখানে জঙ্গি আছে। ওই যে সাদা টুপি দেখলেই না জঙ্গি বলতে ইচ্ছা করে। আর তুলসী গ্যাবার্ড কেন এটা বললো? উনি তো আর মোদির মতো ব্রেন রাখে না, উনি আমেরিকার যত গোয়েন্দা বিভাগ আছে তার প্রধান, চিন্তা করেন, তার প্রধান, এবং উনি হিন্দু। উনি কিন্তু ভারতের বংশোদ্ভূত, এটা আপনাদের মাথায় নিতে হবে, এবং উনি হিন্দু, এটাও মাথায় নিতে হবে। মোদির স্টাইলই তো কথা বলবে। কারণ কি ভাই জানেন, একটু খেয়াল করে দেখেন, আপনি যদি পৃথিবীর কোনো দেশে বেড়াইতে যায় থাকেন, আবার যদি ফেরত আসেন বাংলাদেশে 5 বছর 10 বছর পরও যদি ওই দেশটার কোনো নিউজ সামনে পান,
আপনি আগ্রহ নিয়ে দেখেন না, আগ্রহ নিয়ে পড়েন না, আগ্রহ নিয়ে শুনেন না। আমি তো শুনি, আমি 2-1টা দেশে গেছি পৃথিবীর, ওই দেশের নিউজ যদি এখনো পাই আগ্রহ নিয়ে দেখি, পড়ি। গেছি কিন্তু 30 বছর আগে, কিন্তু এখনো আগ্রহ কমে নাই ওই দেশ নিয়ে। ঠিক তেমনি ভারত নিয়ে তো একটা আগ্রহ থাকবেই তুলসীর। কারণ কি জানেন, তুলসী তো ভারতেরই বংশদূত, ওনার মা অথবা বাবা কেউ ভারতের, এবং ওনার 14 পুরুষের অনেকেই ভারতের। তো ভারতের মানুষ ভারতের নিয়ে আগ্রহ থাকবে। আমার গ্রামের বাড়ি হলো গিয়া নোয়াখালী, জন্মস্থান নোয়াখালী। বাংলাদেশে তো 64টা জেলা আছে, আমার তো নোয়াখালী নিয়েই আগ্রহ বেশি। ঠিক আপনারও তাই, কিন্তু আপনি যে গ্রামে বা যে জেলায় জন্ম নিয়েছেন ওইটার প্রতি আপনার আগ্রহ থাকবে, সারা পৃথিবীর চেয়ে ওইটাই সবচেয়ে প্রিয় থাকবে। তুলসী ম্যাডামও কিন্তু ভারতের বংশোদ্ভূত, ভারত নিয়ে আগ্রহ থাকবে, উনিও তো ভারতের সবকিছু আগ্রহ নিয়ে দেখবে। এই 7 মাস কি দেখছে? বাংলাদেশের মন্দির ভাঙতেছে, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হইতেছে, বাংলাদেশে কেউ রাস্তায় বেরিতে পারতেছে না, হিন্দুরা মাথায় সিঁদুর লাগাইতে পারতেছে না, হাতে শাখা পড়তে পারতেছে না। এইসব নিউজ তো উনি আমেরিকায় বসে বসে দেখছে। এখানে ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, উনি ওইটাই বলছে। এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই, এটা তো প্রথম বলে নাই উনি। তুলসী গেবার্ট কিন্তু এই প্রথম বলে নাই। উনি যখন চিফ ছিলেন না, কিন্তু কোন একটা বড় পোস্টই তো ছিলেন। বড় পোস্টে না থাকলে তো আর আমেরিকার গোয়েন্দা বিভাগের চিফ হইতে পারে না, তাই না? ওই বড় পোস্টে থাকাকালীন 21 সালে, হ্যাঁ এই যে 21 সালে শেখ হাসিনা ক্ষমতায়, 21শে অক্টোবরে উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তখনও উনি বলছিলেন বাংলাদেশে জঙ্গি বাহিনীর উত্থান হয়েছে, তখনও এই একই কথা বলছিলেন। তো আপনারা ভুলে গেলে হবে, এগুলা কিন্তু বলার জন্যই বলে, যারা ডিপ্লোমেট এগুলো বলার জন্যই বলে। ওনার ধর্ম হিন্দু, মুসলমান নিয়ে একটু কথা বলতেই হবে, এগুলা গায়ে মাখতে নাই। 21 সালে যখন গায়ে মাখেন না, এখন কেন গায়ে মাখবেন? আর এখন আমাদের দেশের প্রধানকে এখন গায়ে মাখার সময় আছে? কারণ গণার সময় আছে, গণার সময় নাই। এই যে পুলিশ বাহিনীর এখানে যে বক্তব্য রাখলেন ইউনূস স্যার, ওখানে কি বললেন? যে আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার, পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে, এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। আমরা পৃথিবীর মাঠে খেলার প্লেয়ার, ছোট মাঠে না। মোদিজি কি খেলবে ইউনূস স্যারের সাথে? আর মোদিজি কি খেলবে ইউনূস স্যারের সাথে? আপনারাই বলেন। লেভেল 1 না, 1 না। আমি আর মুখে বলতে চাই না চায়ের কথা, নোবেলের কথা, আপনারা বুঝ জানেন। এখানে আর এখানে খেলা কি জমে? জমে না। মাঝরাইতে উত্তর দিয়ে দিছে তুলসী গেবার্টের, যা আপনার এইসব ভুল ব্যাখ্যা আমরা মানি না। বাংলাদেশ ঐতিহাসিক ভাবেই একটা ইসলামিক কান্ট্রি, এখানে ইসলামের চর্চা হয়। ইসলামের চর্চাকে আপনারা মৌলবাদী বইলা চালায় দিবেন, এটা কি হয়? আরে সংখ্যালঘু সংখ্যালঘু বলেন, সংখ্যালঘু কোথায় অত্যাচার হইতাছে, কোথায় জুলুম হইতাছে? ভারতে জানেন না? ভারতের পুলিশের একজন বলতেছে 52 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ জুম্মার নামাজ না পড়লে কি আসে যায়? মানে শুক্রবারে দেওয়ালি পড়ছিল, ওই দেওয়ালিতে যেন মুসলমানরা ঘর থেকে বাইর না হয়। পুরা মসজিদ গুলাকে জানেন, শত শত মসজিদের সামনে জানেন কাপড় দিয়ে ঢাইকা দিছে, কেউ যেন জুম্মার নামাজ পড়তে না আসে। এবং রাস্তায় বাইরে সবার গায়ে রং মাইরা দিতেছে, নামাজ পড়তে যাইতেছে রং মাইরা দিতেছে, দাড়ি ধরে টানাটানি করতেছে। আর ওরাই বলে সংখ্যালঘুর কথা। আমাদের দেশে এখানে হিন্দুরা সম্মানের সহকারে আছে, ইজ্জতের সহকারে আছে। দেখেন, একটা হিন্দু পরিবারে ধর্ষণের কেস হয়েছিল, ওইখানে ডাক্তার শফিকুর রহমান স্যার উনি ওইখানে চলে গেছেন, এবং ওই পরিবারে সারা জীবনের দায়িত্ব নিছেন, লেখাপড়ার দায়িত্ব নিছেন, যতদিন পয়সা থাকবে ততদিনের দায়িত্ব নিছেন। এখানে ঘরে ঘরে যায় জিজ্ঞাসা করেন না কেন? ইউনূস স্যার তো ভারতের সমস্ত মিডিয়াকে ডাকছিল, কিছু সংখ্যক আসছিল, তো চোখেই দেখা গেছে, হিন্দুদের কথা শুনে গেছে। হিন্দু ভাই বোনেরা কি বলছে? তারা তো বলছে আমরা সবচেয়ে বেশি নিরাপদে আছি এই গত 7 মাস। এতটা নিরাপদে কখনই ছিল না, আসলে সবসময় নিরাপদে ছিল। 2-1টা ঘটনা ঘটে কেন জানেন? ওই যারা রাজনীতিতে গিয়া পা চাটে, স্যান্ডেল চাটে, তাদের উপরে জুলুম হয়। ওইটা না করলেই তো হয়, তাই না? যাই হোক, ওগুলা কোনো ব্যাপার না। তুলসী গেবার্টে নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই। 2021 সালে ওই একই কথা বলছে, তাই না? একই কথা, যে বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে। এটা কেন বলে জানেন? এটা বলে এই জন্য ভয় পায় মুসলমানদেরকে, ভীষণ ভয় তো মোদিজির। এই দেশে যেন মুসলমানরা কোনোদিন দাঁড়াইতে না পারে, এই ব্যবস্থাই তো কইরা গেছিল গত 54 বছর, সব দলের সাথে হাত মিলাইয়া। যারা নির্বাচনে পাশ হয়ে আইছে, আপনারা একটু স্মৃতিচারণ করেন, প্রত্যেকটা দলকে তারা হাতে নিয়ে নিছে, এবং আমাদের দেশটাকে চুষা খাইছে। গত 7 মাস চুষতে পারতেছে না। ওরা মনে করছিল আমাদের ভিসা বন্ধ করে দিলে আমরা চিকিৎসা নিতে পারব না। আমরা চিকিৎসা গত 7 মাস নেই। আরে ভারতের চেয়েও কম খরচে ব্যবস্থা করে দিচ্ছে ইউনূস স্যার। চীনে চলে যান, চীনের 2টা প্রদেশে আপনারা যখন যাইবেন তখনই হোটেলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খরচ কাছাকাছি, চিকিৎসা ওইখানে 1000 গুণ বেশি, 1000 গুণে বেশি। ওরা ভাবছিল আমাদের পেঁয়াজ দিবে না, আলু দিবে না, বন্ধ করে দিবে, আমাদেরকে এই রোজার সময় একটা বিপদে ফেলাইবো। ইউনূস স্যার তো খেলে দিছে। উনি বলছে না আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট্ট মাঠের খেলোয়াড় না। ওইটা মাথায় নিয়ে ভারতবাসী। আচ্ছা, ভারতবাসীকে আমি কেন বলতেছি? ভারতবাসী আমাদের পক্ষে। ওই মোদি গ্রুপ, মোদি মিডিয়া আর মোদিজি
আরে মোদিজি করছে একটা ফান্দে, বিপদে। কি করবে বলেন? এখন শেখ হাসিনাকে না পাঠাইতে পারতেছে বিদেশে, না রাখতে পারতেছে। রাখলে বিপদ, 18 কোটি মানুষের সাথে সংঘাত। আর যদি বাইরে পাঠায় দেয়, বিদেশ পাঠায় দেয়, বা বাংলাদেশের কাছে দিয়া দেয়, তাহলে হয় কি জানেন, ওই যে বেইমানি হয়ে যায়। তাহলে একটা মেসেজ চলে যায় নেক্সট যারা ক্ষমতা আসবে তাদের কাছে, যে ভারত পাশে থাকে না বিপদে। ভারত যে বিপদে পাশে থাকে, যার জন্য সমস্ত সুযোগ সুবিধা দিয়া শেখ হাসিনাকে রাইখা দিছে। এবং ওই যে অডিও কলে কথা বলতে দেয়, ভিডিও কলে দিবে না, ভিডিও কলে কথা বলতে দিবে না, অডিওতে দিবে। আর অডিওতে ওই যে গান শুনতেছে, কবিতা শুনতেছে, টিকটকে গান ভাইরাল করতে বলতেছে। ভাবা যায়? ভাবতে পারেন আপনারা? এগুলো মাথায় নিতে পারেন যে একজন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কন্যা, উনি বলতেছে যে এগুলা টিকটকে ভাইরাল কইরা দাও। এরপরও আপনারা বলবেন উনি সুস্থ আছেন মানসিক ভাবে? না, ওনার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। যদি আপনারা ওনাকে ভালোবাসেন, দোয়া করেন ওনাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, ওনাকে যেন আল্লাহ বুঝার ক্ষমতা দেয়। উনি বুঝতে পারতেছেন না, সীসা দিয়ে ওনার কান বন্ধ, চোখ বন্ধ, কিছু দেখতে পাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না। আমাদের চোখ কান খোলা আছে, আমরা যেন একটু বুঝার ক্ষমতা রাখি। ইউনূস স্যার নির্বাচন দিয়ে দিছে, ডিসেম্বরের 3য় সপ্তাহ থেকে নির্বাচন এই দেশে। আমার মনে হয় অনেক মান অভিমানে উনি এই সিদ্ধান্তে চলে আসছে। উনি বলছিল যে আরো 6টা মাস যদি আপনারা আমাকে সময় দেন, মানে আগামী জুনে যদি নির্বাচন নেন, আমি বড় প্যাকেজে সংস্কার করতে চাই, এটাই চাইছিলেন। যাই হোক, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। কিভাবে থাকবে বলেন? কিভাবে থাকবে? কেউ সহযোগিতা করতেছে না। 60-70 জনকে ডিসি পদে অফার করছে যে আপনারা এই এলাকায় ডিসি পদে যান, যাইতে রাজি না। ওনারা জানে দেশ এখন এমন এক অবস্থায়, সামনে যারা ক্ষমতায় আসবে তারা আইসা আবার এগুলোর প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ, প্রতিশোধ নিতে পারে। দেখেন না, পুলিশ ভাইরা যদি এখন কাউকে ধরলে কিভাবে হুমকি ধামকি দেয়। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটছে, ছোট্ট বলি কেন, এই ছবি তো বড় ঘটনা। ট্রাফিক পুলিশ একজনকে ধরছে, তাকে গালাগালি, গায়ে হাত তোলার মতো অবস্থা, মা বোনতিরা গালাগালি, বয়স্ক মানুষ। আর তুই চ্যাংড়া পোলা, তুই ছাত্র দল করস বলে তোর এত ক্ষমতা হয়ে গেল, যা তা ব্যবহার। যাই হোক, পরে পুলিশ আসছে, তাকে ধরছে, কিন্তু নিতে পারে না ভাই। সবাই এসে ছুটে নিয়ে যেতে চায়, সেও পুলিশকে পাত্তা দিতে চায় না। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। পুলিশকে আমার অসহায় মনে হয়েছে। কি করবে বলেন? থানা ঘেরাও, অমুক ঘেরাও, তমুক ঘেরাও, কেউ কারো কথা শুনতেছে না। তো যার জন্য অভিমানে হোক আর রাগে হোক, ইউনূস স্যার নির্বাচন দিয়ে দিছে। নির্বাচিত সরকার আইসা আমাদেরকে সোনার বাংলা গইরা দিবে। যাই হোক, 7 মাস পর আমরা ইউনূস স্যারকে বিদায় জানাবো। হ্যাঁ, আমরা বিদায় জানাবো। আমরা মনে রাখবো স্যার আপনাকে। সবাই জন্য সবাই দোয়া করবেন। নির্বাচন আসক, নির্বাচন হয়ে যাক সোনার বাংলা। তুলসী গাবার্ড এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় বাংলাদেশে। গতকাল তিনি এনডিটিভির সাথে বাংলাদেশের তথাকথিত সন্ত্রাসবাদ এবং ইসলামী খেলাফতের উত্থান জাতীয় কথাবার্তা বলেছেন। সেটা নিয়ে আজ সকালে আপনাদের সামনে ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই যৌক্তিক কারণে কথা বলছি। ইনফ্যাক্ট গতকাল তার এই মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমরা এটা সাথে আছি যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এই সরকার যখন তার জায়গা থেকে এভাবে কথা বলবে সেটা আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু একটা কথা খুব জরুরি, এ ধরনের বিবৃতি দিয়েই আসলে আমরা পার পাবো কিনা সেটা কিন্তু রাখতে হবে। একটু বিবৃতিটা পড়ি। প্রেস উইং থেকে বলা হয়েছে, তুলসী গাবার্ড অভিযোগ তুলেছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা কোটাত্তর এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে। আমরা এই ধরনের মন্তব্যে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তার বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এই জাতি ইসলামের অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ চর্চা করে এবং চরমপন্থী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, গাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, বরং পুরো জাতিকে মোতাদাকে এবং অযৌক্তিকভাবে চিহ্নিত বা চিত্রিত করছে। বিশ্বের অনেক দেশের মতো চরমপন্থী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলোর মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করে। ভিত্তিহীনভাবে বাংলাদেশকে ইসলামী খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করায় শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অসংখ্য বাংলাদেশী এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়েছে। ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার কোনো প্রচেষ্টা বাংলাদেশে তীব্র নিন্দা জানায়। তারপরে এসব ব্যাপারে কথাবার্তা বলছে, সরকারের সাথে সংলাপ করতে চায়, মানে ভারতীয় সরকারের সাথে ইত্যাদি। সো ইট ওয়াজ আ স্ট্রং অ্যান্ড লজিক্যাল স্টেটমেন্ট। কিন্তু একটা কথা খুব জরুরি, আমি আসলে এই ভিডিওতে মূলত এটা এবং তার সাথে আরেকটা জিনিস যোগ করে দিতে চাই। আমি সকালে বলেছিলাম, আপনারা যখন নিয়মিত দেখেন তারা দেখেছেন যে তুলসী গাবার্ড যখন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন সিনেচারিং এর আগেই, তখন আমি তুলসী গাবার্ডকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে এটা আমাদের জন্য একটা ঝুঁকির জায়গা হতে যাচ্ছে। সেই ভিডিওটা আমি যোগ করে দেবো শেষে, এই ভিডিও শেষের দিকে। কিন্তু যে কথাটা বলছিলাম, বিবৃতি দিয়ে আসলে ভারত বা আমেরিকা যদি কোনো কিছু শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে করতে চায়, সেটা ঠেকানো যাবে না। বিশেষ করে ভারত চেষ্টা করবে, ওর শতভাগ ডিসইনফরমেশন দিয়ে চেষ্টা করবে, কিন্তু আমেরিকাকে কনভিন্স করার জন্য বা গ্লোবাল কমিউনিটিকে কনভিন্স করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সকালের ভিডিওতে আমি খুব দীর্ঘ একটা তালিকা দিয়ে দেখিয়েছি আদতে বাংলাদেশে এই ধরনের প্রচুর
ইসলামী জঙ্গিবাদী উত্থান, খেলাফতের উত্থান হচ্ছে, এটা পোর্ট্রে করার মতো যথেষ্ট ডেটা, যথেষ্ট ইনফরমেশন ভারতের হাতে আছে, যেটা তারা সারা পৃথিবীতে প্রচার করতে পারে। সরকার উচিত হবে এসব বিবৃতি তো আছে, ঠিক আছে বলবো আমরা ঢালাও বিবৃতির বিরুদ্ধে, কিন্তু পদক্ষেপ নিয়ে দেখাতে হবে যে এই সরকার কঠোর হস্তে সবকিছু দমন করছে। সেটা যদি না হয় আসলে এটা ঠেকিয়ে রাখা যাবে না, কারণ তুলসী গাবার্ডকে আমাদের চিনতে হবে। আমি সেই চেনার জন্যই আমার পুরো ভিডিওর শেষে জুড়ে দিচ্ছি। সেটা দেখলে যে কেউ বুঝতে পারবেন ভারতের অকল্পনীয় রকম প্রভাব এই নারীর প্রতি ওপরে আছে এবং অত্যন্ত পাওয়ারফুল একটা পদে আছে। এবং রিপিট অনেকগুলো ভিডিওতে বলেছি, ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা আছে। সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। যারা আগে আমার এই তুলসী গাবার্ড নিয়ে ভিডিওটা দেখেছেন তাদের প্রয়োজন নেই, কিন্তু যারা দেখেননি তারা দেখবেন। বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের করা মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 3 দিনের ভারত সফরে গিয়ে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সে দেশের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে যে ধর্মীয় নির্যাতন চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সোমবার রাতেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সরকার দাবি করেছে, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বে আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করেন, রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর গদবাঁধা ধারণা ও ভয়ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন। অবশেষে প্রকাশে এলো বাংলাদেশ নিয়ে আমেরিকার উদ্বেগের কারণ। জানা গেল যে কারণে মার্কিন গোয়েন্দা প্রধানের বাংলাদেশ নিয়ে এত উদ্বেগ। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী জঙ্গিবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি 3 দিনের ভারত সফরে এসে এনডিটিভি ও এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে গ্যাবার্ড বলেন, ইসলামী উগ্রবাদীরা বিভিন্ন দেশে খেলাফতের আদর্শের শাসন ক্ষমতা দখলের চেষ্টা করছে, যা বাংলাদেশেও প্রভাব ফেলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে রুখতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য সম্প্রদায়ের ওপর নির্যাতন, সহিংসতা ও হত্যা চালানো হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। গ্যাবার্ড জানান, ট্রাম্প প্রশাসনের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং এই বিষয়টি তাদের অন্যতম প্রধান উদ্বেগের জায়গা। বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ইসলামী জঙ্গিবাদ বিশ্বব্যাপী বিস্তারের চেষ্টা করছে এবং এটি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন এবং এটিকে নির্মূল করতে বদ্ধপরিকর। এএনআই-কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে গ্যাবার্ড বলেন, ইসলামী জঙ্গিবাদের প্রভাব ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পড়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্যাকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এটি দমন করতে কাজ করবে। গ্যাবার্ডের মন্তব্যের পর বাংলাদেশ সরকার এর নিন্দা জানিয়েছে এবং এটিকে বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh. ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা ডিএনআই বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। এই সফরে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন বলে জানা গেছে। তুলসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান। সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডে ভারত সফররত তুলসীর একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এই সাক্ষাৎকারে তুলসী জানান, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। তুলসী গ্যাবার্ড বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই আলোচনা সবে শুরু হয়েছে। এই বিষয়টি উদ্বেগের মূল।
সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড ইসলামী খিলাফতের আদর্শের কথা উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন একটি ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করছে। ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শ ও লক্ষ্যে নিবদ্ধ, যা হলো ইসলামী খিলাফতের মাধ্যমে শাসন বা শাসন করা। তিনি আরো বলেন, এটি স্পষ্টতই অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে। তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প যাকে মৌলবাদী ইসলামী সন্ত্রাসবাদ বলে অভিহিত করেন তার উত্থান বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মার্কিন এই গোয়েন্দা প্রধান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামী সন্ত্রাসবাদের পেছনে যে আদর্শ কাজ করে তা চিহ্নিত করতে এবং এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান থেকে ভারতে সন্ত্রাসী হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, যুক্তরাষ্ট্র দেখছে এটা কিভাবে ভারত ও বাংলাদেশের মানুষের উপর প্রভাব ফেলছে। বর্তমানে এমন অবস্থা চলছে সিরিয়া, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই জন্য প্রধানমন্ত্রী মোদী ও যুক্তরাষ্ট্রের নেতারা একত্রিত হয়ে তাদেরকে শনাক্ত করে পরাজিত করার চেষ্টা করছেন। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন, প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। দেখেন, আমি আবারও বলি, রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু, এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই, সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই, আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, অতীতে বিএনপি জামাত করছে, এখন আওয়ামী লীগের তারা করছেন, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে, আগে হচ্ছে দেশ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন, আপনার তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। আর এটা নিয়ে সরকার, জাতীয় আমাদের যে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটাকে আবার ফ্রান্সের এম্বাসি তারা কিন্তু শেয়ার করছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী, আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স, তিনি সফররত আছেন। তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন, তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি প্রধান বাসভবন যমুনা, সেখানে তাকে তিনি আমন্ত্রণ জানান। তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকারে গ্যারি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে, ওখানে আলাদা কথা, তো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটা উঠেছে, ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ড এনেছেন, এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি, সেটা হচ্ছে ধর্মীয় না, রাজনৈতিক। আমি বারবারই বলি, দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা, কেউ কেউ নিজের দোষে, আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেম ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারী, কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে? হয়েছে? হয় নাই। মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলা শিকার হয়েছে, সম্পত্তি দখল হয়েছে, মব জাস্টিস হয়েছে, পালাইয়া আছে, মাইরা ফেলছে, এই প্রেক্ষাপটে 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারা বাড়ে পড়ছে। আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল, রাজনীতি করছে, আপনার এই যে গয়েশ্বর দাদা, তারপর নিপুণ চন্দ্র রায়, এরকম অনেকে বাটে পড়ছে না? পড়ছে, তারাও তো হিন্দু, কেন? তারা পলিটিক্যালি বাটে পড়ছে। এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, সেগুলো আলাদা। এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় কোনো ঘটনা হাজারে 2-1টা হইতে পারে, তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এই দেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন যে ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা, তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোন রকম কথা আসলো না। কেন? এটা তিনি কেন করলেন না? কারণ তারা শক্তের ভক্ত, নরমের জম। ইউনূসকে অনেকে অপছন্দ করতে পারেন, বিষয়টা আলাদা। কিন্তু তুলসী গ্যাবার্ড প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে, এই জায়গাতে কোনো আপোষ নাই। এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন এই মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন, ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনূস দাওয়াত দিয়েছেন, আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিয়েছেন, আপনারা আসেন, আইসা নিজেরা দেখেন, ইনভেস্টিগেশন করেন। ওই একজনের মুখ থেকে শুই না বাংলাদেশ ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে। কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে। সেই তালিকায় বাংলাদেশকে ঢোকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশটা যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক। ভালো থাকুন। আর সব কাণ্ড কারখানা চলছে, তাতে এটি সুনিশ্চিত যে আপনার বিদায় নিশ্চিত, এবং সেটি খুব নির্মম ভাবে হবে যদি না আপনি এখান থেকে পলায়ন করেন। তবে পলায়ন আপনি করতে পারবেন কিনা সে ব্যাপারেও কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ ইউএস এবং ভারত আপনাকে কোথাও পালাতে দেবে না।
আপনি যা করেছেন, আপনি দেশদ্রোহিতা করেছেন এবং আপনি খুনি, আপনার বিচার হবে কাঠগড়ায় এবং সেখান থেকে সোজা ফাঁসির মঞ্চ। এই প্রথম নোবেল লরিয়েট আমি বলে রেখে দিলাম, আপনারা দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় আজকে ডেট দিয়ে, এই প্রথম নোবেল লরিয়েট যিনি ফাঁসিতে চলবেন এবং নোবেল কমিটির গায়ে একটা কালির ছিটে পড়বে। দুটো এরকম শান্তির দুটা দূত আছে, একটা হচ্ছে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা আর একটা হচ্ছে ডক্টর ইউনুস। ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ ইউনুস, তিনি আগাম কোনো বার্তা পান, তিনি আগাম যাতে বুঝতে পারেন যে আমার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে, কিন্তু আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে। এই চক্রান্তে জাল ছিঁড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল। আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না। বাংলাদেশে ওই যে ফাঁসি মঞ্চ আপনি করেছিলেন না, আপনি আসিফ নজরুল এইসব করেছিলেন না, গিয়ে আবার দড়ি টানাটানি করে দেখে এসে ঠিকঠাক আছে কিনা, তো সেই সব ফাঁসি মঞ্চের আগেই তো টেস্ট করে এসছেন, এবার সেখানে চলার জন্য তৈরি হয়ে যান। সিট বেল্ট বেঁধে ফেলুন, আপনাদের একবারে হরিরাম তৎসৎ নিশ্চিত, এবং সেটা কত তাড়াতাড়ি সেটা আমি বলতে পারছি না, তবে খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে। প্রথম ভারত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় চায়না। 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেসে গিয়ে মোহাম্মদ ইউনুস এখন ছটফট করছে, অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটফট করুন না কেন, যত বেশি ছটফট করবেন তত বেশি তিনি জড়িয়ে পেঁচিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলবেন নিজের টোটাল নামটাকে। দ্বিতীয় খবর, সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে। অর্থ বুঝতে পারলেন? যুক্তরাষ্ট্রের ভাব ভঙ্গি, তাদের স্টেটমেন্ট, তাদের বক্তব্য থেকে স্পষ্ট এখন তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা শেখ হাসিনাকে আমাদের তরফ থেকে, ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সমর্থন দিচ্ছি। এটা তো তারা আর মুখে বলতে পারে না এরকম সহজ সরল বাংলা ভাষায়, কিন্তু তাদের আকার ইঙ্গিত এবং আজ যে স্টেটমেন্ট দিয়েছে একদম গরম স্টেটমেন্ট, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে নাকি ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছে। এটা কোনো ওই যুক্তি তর্ক বা মন গড়া কথা নয়, একদম খবরের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। মোদির সাক্ষাৎকার ট্রাম্প পোস্ট করলেন নিজের সমাজ মাধ্যমের পাতায়। মানে বুঝতে পারছেন কেন 3 দিক দিয়ে ঘিরে গিয়েছে বললাম? মোদি সাহেব ভারতে বসে একজন আমেরিকান পডকাস্টারকে ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি আমেরিকারও প্রশংসা করেছে, চায়নারও প্রশংসা করেছে। কিন্তু এবার সেই ইন্টারভিউটা ডোনাল্ড ট্রাম্পের কি এসে গিয়েছে, কোথায় ভারত কোথায় আমেরিকা, কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের এই ব্যক্তিগত পডকাস্টটি, সাক্ষাৎকারটি তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন। এবার বুঝতে পারছেন কিভাবে 3 দিক দিয়ে ঘিরেছে? বেশি সময় নেব না বিশ্লেষণ করার জন্য, আপনারা নিজেই বিশ্লেষণ করে নিন, আশা করি আপনারা সেটুকু পারবেন। এবার আসি মূল খবরে। যে ভিডিও শুরুতে সব থেকে বড় যে দাবিটা করেছি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন শেখ হাসিনার জন্য সরাসরি সমর্থন এসছে, কি করে? খবরটা দেখুন, খবরের খবর, তারিখ এখানে দেখা যাচ্ছে 18 মার্চ, আজকের খবর এটা। এই খবরে আমরা কি জানতে পারছি? এই খবরে আমরা জানতে পারছি যে আমেরিকার আরেকজন কর্মকর্তা, আরেকজন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরেকজন কর্মকর্তা, কে সেই কর্মকর্তা? সেই কর্মকর্তা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। আজ তিনি আবার বলে দিয়েছে যে বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি, সেই একই দৃষ্টিভঙ্গি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওরও। মানে ব্যাপারটা কি বুঝলেন? গত পরশুদিন তুলসী গ্যাবার্ট ভারতে আসলো, গতকাল তুলসী গ্যাবার্ট সরাসরি বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উত্থান হচ্ছে, মার্কিন প্রশাসন এই চরমপন্থাকে দমন করতে একেবারে এক পায়ে খাড়া। এই বক্তব্যটা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন। মাঝরাতে ইউনুস প্রশাসন উঠে এসে, ওই জামাত শিবিরের ভয়ে ইউনুস প্রশাসন উঠে এসে যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্টের বক্তব্যের বিরোধিতা করলো। মাঝরাতে এই বিরোধিতা করাতে দুপুর হতে না হতেই আমেরিকার দিক থেকে আবার বক্তব্য চলে আসলো। এইটা দেখুন না, হিন্দুস্তান টাইমসের যে বাংলা, সেই বাংলা এটা কভার করেছে। লেখা হচ্ছে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেনটা আমি জুড়ে দিচ্ছি, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে বলল মার্কিন বিদেশ দপ্তর। বাংলাদেশি সংখ্যালঘুদের উপর হামলা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, এমনটাই জানালেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস। বোঝা গেল এবার? মানে মধ্যরাতে যেই না ইউনুস সাহেব একটা বক্তব্য দিল যে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য আমরা সমর্থন করি না, অমনি তার পরবর্তী বক্তব্য চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প দীপাবলিতে তোমাকে নিয়ে যে চিঠিটা লিখেছিল, সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা দিয়েছিল, সেই বক্তব্যই সমর্থন করে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরো একজন কর্মকর্তা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তার মানে বোঝা যাচ্ছে যে এক শেখ হাসিনাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র এখন কতটা মরিয়া হয়ে আছে। এক কথায় যদি বলতে চাই তাহলে ওই একই বিষয়, ইউনুস সাহেব এখন 3-4 দিক থেকে ফেসে গিয়েছে এই মাকড়সার জালে, এবং যতই তিনি নাড়াচাড়া করবে, লাফালাফি করবে, তত বেশি করে ফাঁসবে। এবং শেখ হাসিনার জন্য সমর্থন, এই ইউনুস সরকার এখন দেশের মানুষকে যে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে যে কোনো সমর্থন নেই, আমাদের এই ইউনুস প্রশাসনের সমর্থন সারা বিশ্বে, সেটা সম্পূর্ণ ভুয়া একটা ব্যাপার। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে শেখ হাসিনার সমর্থন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া সহ এবার চীন থেকেও আসতে শুরু করবে, তার ব্যবস্থা করবে ভারত সরকার, মোদী সরকার। সারা বিশ্বের মোড়ল যদি মনে করে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে, বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে হবে,
10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব আসবে ধেয়ে আসবে বাংলাদেশের দিকে, আর এই মোহাম্মদ ইউনূসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী বিশ্বের দিকে তাক করে থাকবে, কিংবা বিশ্বের দিকে বিশ্ব বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য রেডি থাকবে, এটি বিশ্বাস করি না। আমি আজকে আরেক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে, এতে করে ইরাকের মতো 2003 সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল, সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে? আসার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না। কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন, তিনি প্রায় 2 দশকের বেশি সময় দায়িত্বে ছিলেন। এই 2 দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই কেউ যদি তাকে হুমকি দেয়, প্রতিরোধ করে, তিনিও পাল্টা প্রতিরোধ করবেন। সাদ্দাম হোসেনকে 48 ঘন্টা সময় দিয়েছিল ইন্দো মার্কিন বাহিনী। সাদ্দাম হোসেন সেই সময়কে মাথায় নেননি, তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যার কারণে ইন্দো মার্কিন বাহিনী, বহুজাতিক বাহিনী, আরো বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী ইরাকে হামলা করেছিল। কিন্তু বাংলাদেশে কি তেমনটা ঘটবে? বাংলাদেশে তেমনটা ঘটবার কোনো কারণ নেই। পাকিস্তানে ঘটতে পারে, পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে, কিন্তু বাংলাদেশে সেটি হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার, এটি হঠাৎ রাতারাতি আসা সরকার, এটি রাতারাতি বিদায় নেবে। কি বলবো, এটি তো একটা হঠাৎ সরকার। কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ছিল 5 আগস্ট সময়কাল পর্যন্ত, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। সেই সরকারটি মাত্র এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 45 মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য 10 মিনিট যথেষ্ট। মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে, সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না। আমি বলছি না যে তেমনটা ঘটবে, যুদ্ধ বাড়বে, এ হবে সে হবে। ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে, বিভিন্ন দেশের গোয়েন্দা বৈঠক হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে, সন্ত্রাসবাদের বিপক্ষে। এবং সন্ত্রাসবাদকে রুখতে হলে গোয়েন্দা তথ্য সবার আগে প্রয়োজন হয়, এবং এই তথ্য আদান প্রদানের জন্যই বৈঠকটি হয়েছে। সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে রুখে দিতে হবে যে কোনো মূল্যে এই দেশগুলোকে। পাকিস্তানের চ্যাপ্টার আলাদা, কিন্তু বাংলাদেশ চ্যাপ্টার আলাদা। বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই ইউনূস সরকারকে বিদায় ঘটানো সম্ভব, এবং বিদায় ঘটিয়ে পাকিস্তানি ধারায় যে বাংলাদেশ চলমান, এই চলমানতা এটিকে বন্ধ করা সম্ভব। কাজেই বাংলাদেশের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই। আমরা সাময়িক একটা কষ্টের মধ্যে আছি, সাময়িক সমস্যার মধ্যে আছি। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে, শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। শান্তিপূর্ণ উপায়ে ঘুরবার একমাত্র উপায় এই যে মোহাম্মদ ইউনূসের সরকার। মোহাম্মদ ইউনূস সরকার 7.5 মাস হয়ে গেছে। শুরু থেকে এই সরকারের যেটি লক্ষ্য করা গেছে, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া। তো এই যখন পৃষ্ঠপোষক একটি সরকার, সেই সরকারটিকে বিদায় ঘটাতে হবে। এই বিদায় ঘটানোর জন্য 10 মিনিটের সময় যথেষ্ট। ক্যান্টনমেন্ট থেকে একটা শাহী আলান আসবে ইউনূসের কাছে যে আপনি রিজাইন দিন, সাথে সাথে রিজাইন হয়ে যাবে। কাজে এই বাংলাদেশের সমস্যাটা কিন্তু যে কোনো মুহূর্তের মধ্যে, এই যে আজকে যে মুহূর্তে কথা বলছি, এখন থেকে 3 ঘন্টা পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে গেছে। এমনটাই কিন্তু হবে, বাংলাদেশের সমস্যার সমাধান খুব শীঘ্রই এবং যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কাজেই বাংলাদেশের মানুষের বিশাল চিন্তার কোনো কারণ নেই, স্বস্তিরও কারণ নেই। কারণ আমাদের যে সময় যাচ্ছে, প্রতিটা সময় যাচ্ছে, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের মধ্য দিয়ে কাটছে। এই সময়টি যত দ্রুত অবসান হয়, ততই বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের জন্য মঙ্গল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম, তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। 2024 সালের 6 সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় 2500 আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে, কর্মরত রয়েছেন। ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগে। এক্ষেত্রে আউটসোর্সিং এর নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে, সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না। যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে, অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ ও জাতির জন্য মঙ্গল। একই সাথে আমি আবারও রিপিট করছি, বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবিকৃত যে 2 জন ছাত্রনেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম, তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে, তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সেই জায়গা থেকে
আমরা পরিষ্কারভাবে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তিনি এদেশের সম্পদ, আমরা তাকে স্যালুট জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন, এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী, আওয়ামী দালাল, এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন, তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের 2 থেকে 3 জন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন। সেই 2 থেকে 3 জন উপদেষ্টা কারা, তারা আপনারা ইতিমধ্যে জানেন। সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে। আমরা নামগুলো বলতে চাই না। আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো, আপনারা সেই 2-3 জন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন। আমরাও দেখতে চাই, জাতীয় দেখুক, কারা এই সরকারের চেয়ারে বসে 2000 ছাত্র জনতা রক্ত সোনাত যে চেয়ার, যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে, ঢালবে। এটা এই দেশের জনগণ মেনে নেবে না। তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই। কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা, তার চতুর্দিকে আওয়ামী উচ্ছিষ্টভোগীরা, এটা আজকে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে। একটাই দাবি, একটাই আহ্বান জানিয়ে শেষ করব। গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি, আগামী 15 দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে, জনগণ মনে করছে না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে, তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এমনকি আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ।